আমরা জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে শুনেছি, সেটা হচ্ছে আপনারা নিহতের পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে আপোষ করেছেন। সে বিষয়ে বিষয়টা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন। আর আপনারা প্রথম দিক দিয়ে যে অভিযোগ তুলেছেন, সেই অভিযোগের সর্বশেষ কি হয়েছে, তদন্ত রিপোর্টে কি এসেছে? হাসপাতালের হাসপাতালের সাথে আমাদের সাথে কোনো লেনদেন হয় নাই। তো এই আমাদের পরিবারের সাথে এদের সাথে যখন একটা মানে কথা হয়েছে, আর এখানে হাসপাতালে রোকসানা আক্তার মুন্নির এই যত যাবতীয় খরচ সেন্ট্রাল পার্কের হাসপাতালের মালিক সব টাকা বহন করছে। চট্টগ্রাম শিশু মাউস ওই শিশু হাসপাতালে যা টাকা খরচা হয়েছিল ওই সব টাকা ওই সেন্ট্রাল মালিকে কি করছে, বহন করছে। এখন আপনাদের আর কোনো অভিযোগ নাই? এখন আমাদের কোনো অভিযোগ নেই। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আগে আমার পরিচয়টা বলি। আমি হচ্ছি রোকসানা আক্তার মুন্নির চাচা। গত 28/8/2024 ইংরেজি তারিখে সেন্ট্রাল পার্ক হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। সেন্ট্রাল পার্ক হসপিটালের বিরুদ্ধে অপপ্রচার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি না করার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাদের উভয় পক্ষের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে তাহা তৃতীয় পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য সেই দিন আপ্রাণ চেষ্টা করেছিল। তার জন্য হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, যাহা অপূরণীয়। সেন্ট্রাল পার্ক হসপিটালের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি। হাসপাতালের সাথে আমাদের আর্থিক কোনো লেনদেনের বিষয় ছিল না। সবাইকে ধন্যবাদ। আর আমার ধন্যবাদে অর্থাৎ রোকসানা আক্তার মুন্নির এই ভাই আছে, আর রোকসানা আক্তার মুন্নির আপন এই ভাষা আমার ভাষায় খালু আছে। ফারুক ভাই, আপনার কোনো অভিযোগ আছে কিনা? না, আমার অভিযোগ এখন আর কিছুই নেই। এগুলা এখান থেকে মানে চিরাং মেডিকেলে, তারপর মা ও শিশু হাসপাতালের গ্রহণগুলো ওনারা যখন করেছে বা একটা ভুল ভ্রান্তি হতে পারে, ওই কারণে আমাদের প্রত্যাহারটা আমরা উঠাচ্ছি। ঘটনাটা ঘটেছিল সেটা নিয়ে কিন্তু ফুল পাশ হয়েছে সমগ্র পরিস্থিতি চট্টগ্রাম শহরে। বিষয়টি আসলে ওই দিন কি হয়েছিল যদি একটু সংক্ষেপে যদি বলতেন। আপনাকে যে অভিযোগ করা যায় যে মানে আপনার ভুল চিকিৎসায় উনি মারা গেছে সর্বশেষ, এখন আপনি জিনিসটা একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, আমি ধন্যবাদ আপনাদেরকে, সাংবাদিক ভাইদেরকে। এই প্রশ্নটা আসলে সবারই জানা উচিত। এটা প্রশ্নের এই উত্তরটা অনেকে হয়তো জানে না, যার কারণে মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্টাপাল্টা লেখালেখি বা আমাদের হসপিটালের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। এটা আমি বিষয়টা আপনাদের সামনে সবার সামনে ক্লিয়ার করতে চাই। 25 তারিখ রোকসানা আক্তার মুন্নি এখানে ভোর 4টার দিকে, 3:30টার দিকে আমাদের হসপিটালে আসেন। আমাদের গাইনি ডক্টর যিনি প্রীতি ম্যাডাম, উনি রুগীটাকে রিসিভ করেন। রিসিভ করার পরে রুগীটা অবস্ট্রাকটিভ ছিল, অবস্থা খুবই খারাপ ছিল। মেডিকেলে সারাদিন এবং সারা রাত ট্রায়াল করছিল। ট্রায়ালের পরে যখন অবস্ট্রাকটিভ হয়েছিল, বাচ্চা এবং মা দুজনেই উভয়ে সংকটাপন্ন ছিল, যার কারণে ইমার্জেন্সি অপারেশনের দরকার ছিল। আমাদের এখানে আসছিল আমাদের জেসমিন আলম প্রীতি এটা রিসিভ করে এবং ইমার্জেন্সি সিদ্ধান্ত নেয় বাচ্চা এবং মাকে উভয়কে বাঁচানোর জন্য সিজারের সিদ্ধান্ত নেয়। তখন আমাকে ফোন করে, আমি বলি যে তাড়াতাড়ি অপারেশন রেডি করার জন্য। সাথে আমাদের অ্যানেস্থেসিওলজিস্ট কাজী জাহিদুল্লাহকে আমি ফোন করি, উনিও ভোর 4টার দিকে আসেন। এসে আমরা দ্রুত অপারেশনটা করি। মা এবং বাচ্চাকে দুজনকে আমরা সুস্থ করি। কিন্তু অপারেশন করতে গিয়ে আমি এখানে অনেক জটিলতা দেখেছি, যে ওনার জরায়ুটা একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো আমি এটা অনেক কষ্ট করে রিপেয়ার করছি। রিপেয়ার করার পরে মা এবং বাচ্চাকে আমরা কেবিনে দিয়ে দিই। পরের দিন আমরা যখন ফলো আপে যাই সকালে, দেখে আমার পেটটা একটু ফুলা মনে হয়েছে। ফোলা হওয়ার পরে আমি মনে করলাম যে গ্যাস হতে পারে, কিন্তু আবার যখন বিকেলের দিকে যাই দেখি যে না, ফুলাটা কমতেছে না। তারপর আমি ইমার্জেন্সি একটা আল্ট্রাসাউন্ড করি। আল্ট্রাসাউন্ড করে দেখি যে ভিতরে একটু ক্লট দেখা যাচ্ছে, ব্লাডের ক্লট দেখা যাচ্ছে। তখন ইমার্জেন্সি তাদেরকে রোগীর আত্মীয় স্বজনকে আমরা খবর দিই যে এটা আবার
ওপেন করতে হবে, যেহেতু জরায়ুর অবস্থা খুবই খারাপ ছিল, কোনো একটা জরায়ুর শিরা থেকে ব্লিডিং হচ্ছিল, ওইটা বন্ধ করার জন্য দ্রুত আবার রিওপেন করতে হবে। তখন ওনাদের ভিতরে দুইটা পক্ষ হয়েছিল, একজনে বলছে, এক পক্ষ বলছে এটা এখানে অপারেশন করার জন্য, আর এক পক্ষ বলছে চট্টগ্রাম মেডিকেল নেওয়ার জন্য। তখন আমরা ওনাদেরকে বলছি যে এটা অনেক রিস্ক আছে, এখানে করলেও এটা 80% রোগী রিস্ক আছে, এবং আমরা সাধারণত অপারেশনের আগে একটাতেই অঙ্গীকার নামা, একটাতে সিগনেচার নিই, কিন্তু ওই সময় আমরা 3-4জন থেকে আলাদা আলাদা করে আমরা সিগনেচার নিই, যেহেতু রিস্ক ছিল, এবং এগুলো আমাদের প্রুফ আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমরা অপারেশন করছি দীর্ঘ 2-2.5 ঘন্টা করে, হিস্টেক্টমি করছি, করে রোগীকে আমরা ব্লিডিং বন্ধ করে সেভ করছি। সেভ করার পরে আমরা কেবিনে দিয়ে দিলাম। কেবিনে দেওয়ার পরে পরের দিন আমরা যখন দেখি ফলো আপে যাই, প্রস্রাব মাত্র 20 ml প্রস্রাব আসছে, প্রস্রাব আর আসতেছে না। পরে আমি ওনাদেরকে ডেকে বললাম যে এটা এখন ইউরোলজির কাজ, কিডনির ডাক্তারদের কাজ, আপনারা এটা চিটং মেডিকেল নিয়ে যান, ওখানে কিডনির ডক্টর আছে, ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তখন ওনারা বলছে যে আমাদের কোনো গার্জিয়ান নেই, আপনারা ব্যবস্থা করেন। তখন আমাদের ম্যানেজার অ্যাম্বুলেন্স ঠিক করে দেয়, ঠিক করে দিয়ে ওখানে চিটং মেডিকেলে গেছে। চিটং মেডিকেল 2 দিন ছিল। চিটং মেডিকেল ডক্টররা বলছেন যে ইউরেটার, প্রস্রাবের যে নালীটা আছে ওটাতে কোনো প্রবলেম হয়েছে। তো ওটাতে প্রবলেম করেছে স্বাভাবিকভাবে, এটা আমি করতাম, রুগীর গার্জিয়ানরা যেটা করছে, সেন্টিমেন্টের একটা গ্রুপ হয়েছে। গ্রুপ হওয়ার পরে ওরা 28 তারিখ আমার হসপিটালে আসছে, আসার পরে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, এবং ওনারা যেটা একটু আগে আপনাদেরকে বলছেন যে তৃতীয় পক্ষ একটা এখানে সুযোগ নিয়েছে এবং ওই কাজটাই করেছে। তখন চট্টগ্রাম মেডিকেল কলেজে থেকে যখন ওখানে আইসিইউ সাপোর্ট দরকার ছিল, ওনাদের আইসিইউ অ্যাভেলেবেল ছিল না, চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করছে যে আপনারা যেখানে আইসিইউ আছে ওখানে নিয়ে যান। তখন ওনাদেরকে বলছে আপনারা কোথায় নেবেন, বলছে আমাদের মা শিশু আমাদের পরিচিত আছে, ওখানে দেবো। মা শিশুতে আমরা নিয়েছি, নেওয়ার পরে ওখানে আইসিইউতে ছিল, আইসিইউতে 3 দিন ছিল। 1 তারিখ সকালে রোগী এক্সপায়ার করছে। তখন ওখানে আমাদের ইএনও মহোদয় আসছিলেন ওই দিন, ঘটনার দিন। ইএনও মহোদয় আপনাদেরকে মনে বলছিলেন ওখানে যত যাবতীয় খরচ আমরা হাসপাতালের পক্ষ থেকে আমরা বহন করব। আমরা ওই ওনাদের ইএনও মহোদয়কে সম্মান করে আমরা হাসপাতালের সব আইসিইউর মা শিশুর সমস্ত খরচ আমরা ব্যয় করছি, এবং এখানে হাসপাতালে যে অপারেশন যে খরচগুলো আছে এগুলো আমরা ওনাদের থেকে দাবি নিই নাই। হ্যাঁ, এবং ওনাদের সাথে এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে হয়তো লেখালেখি করতেছে যে লাশ বিক্রি হয়েছে এত টাকা, অত টাকা, এত লাখ টাকা। এগুলো আসলে একটা ভুল ধারণা। হ্যাঁ, এটা মিথ্যা একটা অপপ্রচার, যা আমার হাসপাতালে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য। হ্যাঁ, ওনার যেহেতু ওনার বাবাও নাই, মাও নাই, বাচ্চাগুলার এতিম, তো ওনার আমার কাছে রিকোয়েস্ট করছে যে আমাদের পাশে একটু থাকেন। তা আমি আশ্বাস দিছি, আমি যতদিন বেঁচে আছি, আমার প্রতিষ্ঠান যতদিন বেঁচে আছে, আমি আপনাদের পাশে সবসময়, আমাকে ডাকলে আমি পাবেন, আমি আপনাদের পাশে সবসময় থাকবো। এইটুকের মধ্যে ওনাদের সাথে আমার যেটা ভুল বুঝাবুঝি হয়েছে ওটা আজকে এখানে আপনাদের মাধ্যমে সমাধান করলাম। আর্থিক লেনদেনের মাধ্যমে আপনি ওদের সাথে, আমি এই যে একটু আগে বললাম আর্থিক কোনো ইয়া হয় নাই, কোনো ওই আমি যেটা আগে বলছিলাম যে ওদের পাশে আমি সবসময় থাকবো।